এরা গেরুয়া বসন গেরুয়া রংকে আক্রমণ করেছে। মেটাল কালার করতে বলেছিল ভারত সরকার হেলথ এগুলোকে ইনস্টিটিউশনগুলোকে, সেটা করেনি। ন্যাশনাল রুরাল হেলথ মিশনের গাইডলাইন ভায়োলেট করেছে। মেটাল কালারের সঙ্গে রাজনীতির কি সম্পর্ক আছে? হ্যাঁ, তার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক আছে? মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে গেছিলেন, ফিরেছেন বলে দমদম এয়ারপোর্টের গায়ে একটা বাড়ি, 3 তলা, গেরুয়া কালারের বাড়ি, সেখানে সবুজ একটা চাদর ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আমি টুইট করার পরে পুলিশ গিয়ে খুলেছে। মুখ্যমন্ত্রী বাগডোগরা থেকে ওখানে নামবেন, ওখানে বরুণ নট্ট বলে একটা কাউন্সিলর ওখানকার এয়ারপোর্ট থানার আইসিকে নিয়ে গিয়ে সবুজ একটা কাপড় ঝুলিয়ে দিয়েছিল যাতে মুখ্যমন্ত্রীর চোখে গেরুয়া না লাগে। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে গেরুয়ার বিরুদ্ধে বলেন, তাই কার্তিক মহারাজের অপরাধ, তার মস্তক মুন্ডিত। কার্তিক মহারাজের অপরাধ তিনি শাকাহারী, কার্তিক মহারাজের অপরাধ তিনি গেরুয়া বসন পরে থাকেন, কার্তিক মহারাজের অপরাধ তিনি চিন্ময় কৃষ্ণ প্রভু যেটা চেয়েছিলেন তিনি এই বাংলাতে ভারতবর্ষে সেটা করছেন, যা স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘ সৃষ্টি করেছিলেন। কেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া তৈরি করেছিলেন ইসলামীকরণের বিরুদ্ধে, নইলে কয়েক কোটি মানুষ ইসলাম নিয়ে নিত। 1907-8 সালে স্বামী প্রণবানন্দ হিন্দুদের অস্তিত্ব রক্ষা করার জন্য ভারত সেবাশ্রম সংঘ করেছিলেন। আজকে চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশের এখানেও আছে, হিন্দুদের মধ্যে যে নানা মত নানা পথ যে বিভক্ত ছিল, সেই বিভাগটাকে রেখে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সদ্য রামকৃষ্ণ মিশন ঠাকুর অনুকূল চন্দ্র ইস্কন ইত্যাদি ইত্যাদি, এই যে বিভাগ সেটাকে বলেছেন রাখুন এটা, কিন্তু সামনে আনুন সনাতনী ভাবধারা এবং সনাতনী একতা। এই কাজটা চিন্ময় কৃষ্ণ প্রভু করেছেন। এই কাজটা এখানে কার্তিক মহারাজ প্রদীপ্তানন্দজি মহারাজ পূজ্যপাত করতে চাইছেন। তাই তৃণমূলের চোখে চক্ষুশূল হচ্ছেন, কারণ তৃণমূল 30% মুসলমান ভোট নিয়ে জিততে পারবে না, তাকে 15% হিন্দু ভোট চাই। আর কার্তিক মহারাজরা যদি সনাতনীর ঐক্যবদ্ধতা চান, আর যদি 70% হিন্দুর 70% হিন্দু এক হয়ে যায়, 49% হয়ে যায়, তাহলে তো সরকার বদলে যাবে। 39% হিন্দু জনজাতি অলরেডি ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ভোট দিচ্ছে, আর 5% সনাতনী জনজাতি যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তারা ভাতার লোভ ছেড়ে নিজের ধর্মরক্ষা ধর্মরক্ষতি রক্ষিত এটাতে যদি চলে আসে গীতাতে, তাহলে বুঝেছেন বিপন্ন। এটা তো চেয়ার দখল করে রাখো, রোহিঙ্গাদের ঢোকাও, ডেমোগ্রাফি বলতে দাও, জনসংখ্যা পাল্টে দাও, হাম 2 হামারা 4 হামারা 6 এইসব করে বাংলাকে হাতের বাইরে নিয়ে যাও এবং 50%-এর পরে মুসলিম পার্সোনাল ল বোর্ড শরিয়া কানুন লাগু করে দাও। তখন বলবে আমরা বাংলা ভারতবর্ষ থেকে আলাদা হয়ে গেলাম। এই চেষ্টা স্বাধীনতার আগেও হয়েছে। সেই কারণেই 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ বিধানসভার, তখন নাম ছিল আইনসভা, সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে, এবং অস্বীকার করার উপায় নেই, ইতিহাস আমরা অস্বীকার করি না, জ্যোতিবাবুও সমর্থন করেছিলেন, 58 জন হিন্দু আইনসভার এমএলএ সেদিন ভোট দিয়েছিলেন আমরা ভারতে থাকব, আর 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন আমরা তদানীন্তন পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানে থাকবো, আজকের বাংলাদেশ। এটা পরিষ্কার, এই তো আজকে নয়, 47 সাল থেকে যে লড়াই, এই লড়াইতে হুমায়ুন কবির ঠিকই বলছেন যে প্রদীপ্তানন্দ মহারাজ সন্ত্রাসবাদী। তার অপরাধ তিনি সন্ন্যাসী, গৃহস্থ জীবন ছেড়ে সন্ন্যাস ধর্ম নিয়েছেন। তার অপরাধ তিনি গেরুয়া বসন পড়েন। তার অপরাধ তিনি শাকাহারী, সম্পূর্ণ শাকাহারী। তার অপরাধ তিনি নেশাভান করেন না। তার অপরাধ তিনি বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারতের কথা উল্লেখ করেন। তার অপরাধ শ্রী চৈতন্যদেব স্বামী বিবেকানন্দ প্রণবানন্দের কথা তিনি বলেন। তার অপরাধ তিনি সনাতনীদের ঐক্যবদ্ধ হতে বলেন। 26-এ বিপদ আসন্ন, আপনারা ঐক্যবদ্ধ হন, নইলে আপনারা বিপন্ন হবে। এই কথাগুলোর জন্য কার্তিক মহারাজ হুমায়ুন কবিরের মতো একজন সাম্প্রদায়িক লোক, ওটা হুমায়ুন কবির 2, ওটা হুমায়ুন কবির 1, যিনি বলেছিলেন আমরা এখানে 70 ভাগ 30 ভাগকে কেটে ভাগীরথীতে পাঠাবো, ওটা হচ্ছে হুমায়ুন কবির 1, এটা হচ্ছে হুমায়ুন কবির 2। তা উনিও অনেক কীর্তি করেছেন। ওনার বিরুদ্ধেও একজন ট্রাইবেল মহিলার অভিযোগ রয়েছে, মমতা ব্যানার্জি তাকে প্রোটেকশন দেয়নি, তার দলের এমএলএ কে প্রোটেকশন দিয়েছে, তখন তিনি মন্ত্রী ছিলেন। তা তিনি
কার্তিক মহারাজকে সন্ত্রাসবাদী বলেছেন মানে বুঝতে হবে যে পূজ্যপাদ মহারাজ সঠিক রাস্তায়। এটা একেবারে এজেন্ডার মধ্যে। খুব দুর্ভাগ্য সুধাংশু দে এবং ত্রিদীপ বাবুরা এরা খোলস ছেড়ে বেরোচ্ছেন। এবং আমাদের জুনিয়র ডাক্তাররা যেদিন বিনীত গোয়েলের টেবিলে মেরুদণ্ড রেখে দিয়ে আসে, সেটা এই পাবলিশার্স গিল্ডেও সেইটা তাদেরও মেরুদণ্ডটা আমার মনে হয় কালীঘাটে নইলে নবান্নতে টেবিলে রাখা আছে। এই জন্য কেবলমাত্র গেরুয়া ধ্বজ এবং হিন্দু নাম থাকার জন্য বিশ্ব হিন্দু পরিষদ, যা বাম আমলেও তাদের স্টলকে বাধা দেওয়া হয়নি, কংগ্রেসের আমলেও তাদের স্টলকে বাধা দেওয়া হয়নি ৭৭-এর আগে, এই প্রথম মুসলিম লীগ 2 তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে আজকে এই কাণ্ডটা করলো। এটাও সিটি অফ জয় তিলোত্তমা কলকাতা, যে কলকাতার পুণ্যভূমিতে স্বামী বিবেকানন্দ জন্মেছেন, এটা লজ্জা লজ্জা লজ্জা। অবশ্যই হিন্দু শব্দ, এবং ওদের ক্যাম্পের মাথায় একটা ধ্বজ ওড়ে, বিশ্ব হিন্দু পরিষদের ধ্বজ, যে ধ্বজের মধ্যে ওং বা স্বস্তিক চিহ্ন থাকে বা ত্রিশূল থাকে। এটা আপত্তির কারণ। হিন্দু শব্দ এবং গেরুয়া রং, এই দুটো এখানে পশ্চিমবঙ্গে কার্যত নিষিদ্ধ হওয়ার পথে এগিয়ে চলেছে। অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা, এই কথাবার্তা দেশ বিরোধী কথাবার্তা। এই প্রত্যেকটা লোক নিষিদ্ধ সংগঠন এবং ভারতবর্ষকে দুর্বল করা, কাশ্মীরকে ভারত থেকে কেটে বের করে নিয়ে যাওয়া, পশ্চিমবঙ্গে অশান্তি তৈরি করা, এসবের মূলে এই সমস্ত লোকের মাথা এবং তাদের শেখানো সমস্ত প্রশিক্ষিত জঙ্গিরা দেশের অভ্যন্তরে এসে অনেক নিরীহ মানুষকে খুন হত্যা করেছে। সম্প্রতি কয়েক মাস আগে একজন ডাক্তারবাবুকেও পরিষেবা দেওয়ার সময় জম্মুতে কাশ্মীরে খুন করা হয়েছে। তা কার্যত এই কথাগুলো রাষ্ট্রবিরোধী কথাবার্তা, মানবতা বিরোধী কথাবার্তা, ও পশ্চিমবঙ্গ বলে এই ধরনের কথাবার্তা হচ্ছে। এই জন্য পশ্চিমবঙ্গের সরকারের পরিবর্তনটা খুবই প্রয়োজন। আপনি নিজেই আজকে দেখবেন নাগা সন্ন্যাসীরা, তথাকথিত সেকু মাকু, যারা হিন্দুদের বিরুদ্ধে প্রচার করেন, কুম্ভ, প্রয়াগরাজ কুম্ভতে স্টল লাগিয়েছিলেন। সেই স্টল থেকে হিন্দু বিরোধী সমস্ত বই ওদেরকে দিয়ে খুলিয়েছে। এক্ষেত্রে উত্তরপ্রদেশের যে কড়া শাসন বা অনুশাসন পশ্চিমবঙ্গে খুব প্রয়োজন, খুব প্রয়োজন। একমাত্র শাসন এবং অনুশাসন এবং সরকারের যে দায়িত্ব সুরক্ষা এবং সুশাসন, যা যোগী আদিত্যনাথজির সরকার দিচ্ছে নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে, এটা পশ্চিমবঙ্গে খুবই প্রয়োজন। পশ্চিমবঙ্গের আমরা তো চেষ্টা করে যাচ্ছি, পশ্চিমবঙ্গের গরিষ্ঠ সংখ্যক মানুষ যদি এটা বুঝতে পারেন, তাহলেই আপনাদের এই প্রশ্নের সমাধানগুলো মিলবে। নইলে আমরা সংঘর্ষ করব, আপনারা দেখাতে থাকবেন, মিডিয়া টার্গেট হবে, আমরা আক্রান্ত হব, ফলস মামলায় আমাদেরকে নিমজ্জিত করা হবে, আমাদের বহু নেতাকর্মীকে মিথ্যাভাবে জেলে নিয়ে যাওয়া হবে, খুনও করা হবে। তা আমরা আমাদের পথে থাকব, কিন্তু বাংলার একটা অংশের মানুষ যারা নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করেন না, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে দেন, তাদেরকে এই বিষয়ে, বিশেষ করে আমাদের হিন্দু ভোটারদেরকে ভাবতে হবে যে এই ব্যবস্থার পরিবর্তন তারা চান কি চান না। আমরা কথা দিতে পারি, পরিবর্তনের বাংলা যদি আসে, আমরা 1 বছরের মধ্যে পশ্চিমবাংলায় এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মীয় অসহিষ্ণুতা এবং শরণার্থীদেরকে প্রকৃত আশ্রয় দিয়ে অনুপ্রবেশকারীদের চুলের মুঠি ধরে বাংলার বাইরে নিয়ে যাওয়া, কাঁটাতার দেওয়ার জন্য সম্পূর্ণ জমি দেওয়া, এবং উত্তরপ্রদেশের মতো সুশাসন সুরক্ষা, গুজরাটের মতো শিল্পায়ন এবং কর্মসংস্থান আমরা দেব। মানুষ শুধু আমাদের একবার টেস্ট করুক, পরীক্ষায় বসার সুযোগ দিক, এই আবেদন আমি করতে চাই। এই লোকটার সম্পর্কে আমার মতো লোকের উত্তর দেওয়া উচিত নয়। প্রথম কথা হচ্ছে, এই লোকটা আগে কোন রাজনীতি করত, এই লোকটা কি করেছে আমাকে বলতে হয়নি তো। আরাবুল ইসলাম গতকাল বলেছে যে মমতা ব্যানার্জিকে জীবনতলাতে গুলি করতে গেছিল, ওর সার্টিফিকেট ওর বন্ধু
প্রাক্তন বন্ধু আরাবুল ইসলাম দিয়েছে। এ সম্পর্কে না বলাই ভালো। এই লোকটাকে কেন সিবিআই ছেড়ে রেখেছে সেটাই আমার প্রশ্ন। পোস্টপোল ভায়োলেন্সে এই লোকটার নাম কলকাতা হাইকোর্টে এনএইচআরসি যে 19 জন গুন্ডার নাম দিয়েছিল, রেজিস্টার্ড গুন্ডা, তার মধ্যে শকত মোল্লা 1 নম্বর। 19 জন রেজিস্টার্ড গুন্ডার নাম ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দিয়েছিল। জাস্টিস বিন্দালের নেতৃত্বে যে 5 ম্যান জাজ হয়েছিল তারা বলেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং করে দিতে এনএইচআরসির 5 ম্যান টিমকে। সেই টিম ইউনানিমাসলি যে 19টা নাম দিয়েছিল তার মধ্যে শকত মোল্লা হচ্ছে ওয়ান অফ দেম। টেরারিস্ট ডিক্লেয়ার বাই দি এনএইচআরসি 2021 সালে কোর্টে জমা পড়েছিল। এর সার্টিফিকেট তো এনএইচআরসি দিয়েছে, আমাকে কেন ওর সম্পর্কে সময় নষ্ট করতে হবে? ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কোল স্ক্যামে নিজাম প্যালেসে ওকে 15 বার ডেকেছে, ও 3 বার গেছে। পুরুলিয়া আসানসোলে লালার যত কয়লা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সুন্দরবন এলাকায় যত অবৈধ ইটভাটা টালিভাটা আছে সব কন্ট্রোল এরা করে এবং তার কয়লা সাপ্লাই করতে হয়ে। আমি আশ্চর্য হয়ে যাই এই কয়লার কেসে বা পোস্টপোল ভায়োলেন্স কেসে এই লোকটা বাইরে থাকে কি করে? এই লোকটাকে ভিতরে ঢুকিয়ে অন্তত শাহজাহান, বালু এদের মতো কেষ্টদের মতো 2-2.5 বছর তো ভিতরে রাখা উচিত সংশোধন করার জন্য। সংশোধিত ভাষণ শোনেন না এখন অনুব্রত মণ্ডলের? শান্তির কথা, ঐক্যের কথা, উন্নয়নের কথা বলেন, গুড় বাতাসার কথা বলেন না, নকুলদানার কথা বলেন না, ঢাকের আওয়াজ দেন না। কারণ উনি পশ্চিমবঙ্গের জেলে ছিলেন না, উনি তিহারের জেলে ছিলেন। তিহারের জেলে শীতকালে 4:30 আর গরমকালে 3:30টার সময় রোল কল হয়। বিকেল 4টের সময় ডিনার নিয়ে ঢুকে যেতে হয়। পার্থরা বুঝতে পারছে না। পার্থ, শাহজাহান তারা এখানে 5 স্টারে আছে, বেলের মোরব্বাও খাচ্ছে, অষ্টমীর দিন লুচি ডালও খেয়েছে, রবিবার পাঁঠার ঝোলও খাচ্ছে। আমি বলছিলাম সেদিন না, সুদীপ বন্দ্যোপাধ্যায় জানে জেল কি জিনিস। রোজ ভ্যালির কেসে 4 মাস ভুবনেশ্বরে ছিল, তার মধ্যে 1.5 মাস জেলে ছিল আর 2.5 মাস অ্যাপোলো হসপিটালে ছিল ভুবনেশ্বরে। ওই 1.5 মাসে ওর হালুয়া টাইট হয়ে গেছে। ওই জন্য দেখবেন কথাবার্তায় অত্যন্ত মিষ্টতা, ভদ্রতা, শালীনতা আছে। কেস অনুব্রতরও তাই হয়েছে। এরা সব পার পেয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি পশ্চিমবাংলার 21 সালের পরে যত মামলা হয়েছে, পোস্টপোল ভায়োলেন্স হোক এবং করাপশনের মামলা হোক, সব মামলা পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার করা উচিত। তাহলে সংশোধনাগার তো আজীবন কেউ থাকে না, মার্ডার কেস ছাড়া যাবজ্জীবন হয়, ফাঁসি হয়। অন্য যে করাপশনের কেস বা অন্য কেসে 7 বছর 10 বছর এগুলো হয় এবং সেখানে প্রাথমিকভাবে 1.5-2 বছর থাকার পরে আপিল করলে কোর্ট একটা ইন্টারিম বেল গ্র্যান্ট করে। সেক্ষেত্রে এরা যে আপনি অনুব্রত এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে সংশোধনাগারে গিয়ে সংশোধিত হওয়াটা দেখছেন, আর এখানকার জেলে যারা থাকে তাদের সংশোধন দেখতে পাবেন না। যেমন মাকিবুর রহমান এখন লন্ডন যেতে চাইছে, রেশন কেলেঙ্কারির যিনি কিংপিন, লন্ডনে যেতে চাইছেন। এতে সবাই দুবাই, লন্ডন, সিঙ্গাপুর, বড় বড় ব্যাপার। মুখ্যমন্ত্রী বাড়ির লোকরা যেমন 11 সালের আগে কেউ বিদেশে যেতেন না, এখন সব বিদেশে যান। চোখ দেখাতে গেলেও হপকনসে যান, 1 কোটি টাকা নিচে জমা দিতে হয়, দিয়ে তারপরে হসপিটালে ঢুকতে হয়। দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি অফ ওয়েস্ট বেঙ্গল। অনেক মানুষ বলেন কেন্দ্র কি করছে? কেন্দ্র ল অ্যান্ড অর্ডার কেন্দ্রকে দিয়ে যায়নি সংবিধান। ল অ্যান্ড অর্ডার এক্সক্লুসিভলি স্টেট সাবজেক্ট এবং এখানে সিবিআই বা অন্য ইনভেস্টিগেশন করতে গেলে কোর্টের থ্রু করতে হয়, স্টেট গভর্নমেন্ট কাজ করতে দেয় না। যতগুলো সিট কলকাতা হাইকোর্ট করেছে, দাড়িভিটের ঘটনা হোক, কালিয়াগঞ্জের ঘটনা হোক, সিটকে প্রপার লজিস্টিক সাপোর্ট দেয়নি। আমার কাছ থেকে জানতে হবে না। আপনি মাননীয় পঙ্কজবাবু মারা গেছে, তিনি বলেছেন অনেকবার, উপেন বিশ্বাস আছেন, উপেন বিশ্বাসের কাছ থেকে জানবেন যে কোর্ট থেকে তৈরি করা সিটকে রাজ্য সরকার কোনো অ্যাসিস্ট্যান্স, লজিস্টিক সাপোর্ট, অ্যাকোমোডেশন, কোনো অ্যাসিস্ট্যান্স দেয়নি। অতএব পশ্চিমবাংলার মানুষ চাইছেন এক্ষুনি এরা চলে যাক, কিন্তু এভাবে হয় না। এদেরকে সরাতে গেলে আপনাদেরকে 26 সালের যে গণতন্ত্রের মহোৎসব আসছে, তাতে গণতন্ত্রের ডু অর ডাই লড়াইতে আপনাদের ঠিক করতে হবে
যে ভোট ফর করাপ্টেড মমতা, অটোক্র্যাট মমতা, অর নো ভোট টু মমতা, এই দুটোর মধ্যে একটা আপনাকে বেছে নিতে হবে। এবং আমরা আবারও বলি, যারা ভোট কাটছেন লেফটের লোকেরা বা অন্য যারা, তারা আগে গিয়ে জনগণকে বলুন যে নো ভোট টু মমতা। আপনারা আগে গিয়ে বলছেন নো ভোট টু মোদি, নো ভোট টু বিজেপি। আপনাদের উদ্দেশ্য নষ্ট হচ্ছে। আপনারা একদিকে বলছেন আমরা অত্যাচারিত, অন্যদিকে জ্যোতিবাবুর সংগ্রহশালা উদ্বোধনে মমতা ব্যানার্জিকে ডাকছেন, আর তিনি তাচ্ছিল্যের সঙ্গে বিমানবাবুর আমন্ত্রণ প্রত্যাখ্যান করছেন। এটা এখনো যে 2-4 জন সিপিএম এর কমরেড ঘুরে বেড়াচ্ছেন নিচের তলায়, জবাব চাই, জবাব দাও, চোর ধরো, জেল ভরো, তাদেরকে বলি আপনাদের উপরে পুরো কমপ্লিট সেটিং আছে। সেটিং আমাদের সঙ্গে নেই। বাংলার 2,33,27,000 মানুষ আমাদের ভোট দিয়েছে। অ্যাপ্রক্স 40% ভোটার বিজেপির ভোট ব্যাংক তৈরি হয়েছে। উই নিড অনলি 5% হিন্দু ভোট। বাকি হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটিং করুন। অন্য দলকে যে হিন্দুরা ভোট দিচ্ছেন, আমাদের ভোট দিন। আমরা হিন্দু ভোট নিয়েই বাংলাতে একটা সরকার তৈরি করব এবং সমস্ত ভারতীয়কে সুরক্ষা দেব, উন্নয়ন দেব, সুশাসন দেব। সে ভারতীয়দের মধ্যে হিন্দুও থাকবে, মুসলিমও থাকবে, শিখও থাকবে, খ্রিস্টানও থাকবে, জৈনও থাকবে, বুদ্ধিস্ট থাকবে, কোনো সমস্যা নেই। আমরা ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া হিন্দুদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দেব, বুদ্ধিস্টদেরকে, আর অনুপ্রবেশকারীদেরকে চুলের মুঠি ধরে ভাগাবো। অনুপ্রবেশকারী আর শরণার্থী এক নয়। অনুপ্রবেশকারী মুসলমান আর ভারতীয় মুসলমান এক নয়। গুলিয়ে ফেলবেন না।